ধরুন এক রাতে আপনার প্রিয়জনের সাথে নাইট ড্রাইভে বের হয়েছেন, হঠাৎ করে গাড়ির সামনে চলে এলো এক আগন্তুক। ব্রেক কষার আগেই হয়ে গেল অ্যাক্সিডেন্ট। মানবিকতার খাতিরে তাকে নিয়ে গেলেন হসপিটালে, কিন্তু হসপিটালে গিয়ে জানলেন যে ভিকটিমের শরীরে অ্যাক্সিডেন্টের সিমটমের বদলে রয়েছে ছুরিকাঘাতের চিহ্ন। আরও জানলেন যে সে অন্য কেউ নয়, বরং সরকারি মন্ত্রীর খাস চেলা চামুন্ডা। ব্যাস, অনস্পট ঘাড়ের ওপর মার্ডার কেসের মামলা নিয়ে ফেসে গেলেন দুজনে। কিন্তু এরপর কি হবে ভাবলেই পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হবার কথা। ঠিক এমনই একটা ইনসিডেন্ট নিয়ে তৈরি হয়েছে 2022 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম থ্রিলার মুভি নাইট ড্রাইভ। তো আর কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মানোরমা নামের এক নিউজ চ্যানেলে কাজ করত জার্নালিস্ট রিয়া রয়। আজ শহরের রাজন কুরুপ নামের এক হেভিওয়েট মিনিস্টারের গ্রেপ্তার হওয়ার কথা। মিনিস্টারের কোনো এক অপকর্ম রিয়া মিডিয়াতে লিক করেছিল, তাই যদি আজকে তাকে গ্রেপ্তার করা হয় তাহলে এর পেছনে 16 আনার ক্রেডিটই রিয়ার। তাই রিয়া এটা নিয়ে বেশ এক্সাইটেড। কিন্তু খানিক বাদে রিয়ার বস রিয়াকে জানায় যে তার কাছে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ রয়েছে। ব্যাড নিউজটা হলো যে আজ সেই মিনিস্টার গ্রেপ্তার হচ্ছে না, কোনো এক ছুতো দিয়ে সে এইসব থেকে বেরিয়ে এসেছে। আর গুড নিউজটা হলো যে তাদের চ্যানেলের টিআরপির দিক দিয়ে তারা নাম্বার 1 পজিশনে চলে এসেছে। তো গুড নিউজ নিয়ে আসলে রিয়ার তেমন কোনো ইন্টারেস্ট নেই, বরঞ্চ মিনিস্টার যে গ্রেপ্তার হচ্ছে না এই নিউজটা রিয়ার কাছে বেশি ফ্রাস্ট্রেটিং লাগছে। এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সামনে মিডিয়ার ভিড় লেগে রয়েছে। মিনিস্টার রাজন কুরুপ রাত থেকে আজ সকাল অবধি এই অফিসের ভেতরেই অবস্থান করছেন। এদিকে তার চেলাপেলারা নেতার হয়ে স্লোগান দিচ্ছে। তো খানিক বাদে তিনি বের হন। মিডিয়া তাকে ঘিরে ফেলে এবং সোনাচোরে কেলেঙ্কারি বিষয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। তো মিডিয়ার তোপে রাজন কুরুপ একদম টিপিক্যাল দুর্নীতিবাজ নেতাদের মতো ভালো মানুষের ভং ধরেন আর বলেন যে ভাই 36 বছর ধরে নেতাগিরি করছি, কোনোদিন মিডিয়ার সামনে কথা বলতে ভয় করিনি, কোনো কিছু লুকায়নি, কিন্তু এখন আপাতত এনআইএ আমাকে নিষেধ করেছে যেন এই ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি কিছু না বলি। আর যদি সোনা পাচারের কথা বলি, জানি না কে আমার নামে এইসব এলিগেশন লাগিয়েছে, অথচ আমি এইসব নিয়ে কিছুই জানি না। তারপর টালবাহানা করে মিনিস্টার সেখান থেকে গাড়িতে চলে যান। গাড়ির ভেতরে চিফ মিনিস্টার রাজনকে ফোন করেছে আর ঝাড়ি দিয়ে বলছে যে তোমার এইসব অপকর্মে প্রত্যেক দিন আমি সায় দিতে পারবো না। যদি ভেবে থাকো যে এইবারও আমি তোমাকে সাহায্য করব তাহলে ভুল ভাবছ। নিজের পাপের প্রায়শ্চিত্ত নিজে করো, হয় কেস ডিসমিস করো, নয়তো পদত্যাগপত্র জমা দিয়ে দাও। তো এরপর রাজন তার ডেরায় চলে আসে এবং সেখানে আমরা এক চাকো নামের পুলিশ অফিসারকে দেখি। আসলে প্রশাসনের ভেতরেও এমপি মন্ত্রীদের কিছু হাত করা মানুষ থাকে। চাকো ঠিক এমনই একজন অফিসার। তো সে রাজনকে ইনফর্ম করে আগামীকাল বেলা 11টার আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। এদিকে চিফ মিনিস্টারও সাহায্যের দরজা বন্ধ করে দিয়েছেন। তাই রাজনের কাছে বাঁচার একমাত্র উপায় হলো যে কোনো মূল্যে তার বাড়িতে থাকা চোরাই সোনা অন্য কোথাও চালান করে দিতে হবে, যেন আগামীকাল পুলিশ এসে কোনো প্রমাণ না পায়। যাই হোক, জর্জ নামের একজন উবার চালক রাস্তার ধারে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল। ঠিক তখনই তার ফ্রেন্ড ফ্রান্সিসের কল আসে। ফ্রান্সিসের একটি ট্যুরিস্ট এজেন্সি রয়েছে এবং আজ রাতে অফিস ট্রিপে তার গোয়া যাওয়ার কথা। তাই বন্ধুকে বিদায় দিতে জর্জ ফ্রান্সিসের বাসায় যাবে। ঠিক সেই মুহূর্তে জর্জের ফোনে একটি ট্রিপ রিকোয়েস্ট আসে। জর্জ সেই ট্রিপটি অ্যাকসেপ্ট করে। পিকিং ডেস্টিনেশনে গিয়ে জর্জ দেখে আম্মিনী নামের এক ভদ্রমহিলা তাকে কল করেছে এবং তার সাথে প্রিয়া নামের একটি বাচ্চাও রয়েছে। তারা কিছু শপিং করে সেখান থেকে বের হচ্ছিল। তো খানিক বাদে আম্মিনী গাড়ি থামিয়ে জর্জকে একটা বেকারি শপ থেকে একটি বার্থডে কেক আনতে বলে। আজ তার মেয়ে প্রিয়ার জন্মদিন ছিল। আম্মিনী জর্জকে ক্রেডিট কার্ড দিয়ে কার্ডের পিন অবধি বলে দেয়। এখন এটা শুনে জর্জ বলে যে অপরিচিত কাউকে এভাবে ব্যাংক ইনফরমেশন দেওয়া কি উচিত? আম্মিনী বলে দেখে তো তোমাকে চোর বলে মনে হয় না, আর এমনিতেও কার্ডে অন্তত চুরি করার মতো টাকা নেই। এরপর জর্জ সেখান থেকে কেক কিনে আনে, কিন্তু শপের সোয়াপিং মেশিন খারাপ হওয়ার জন্য জর্জ নিজের পকেট থেকে হার্ড ক্যাশ শপকিপারকে দেয়। কেক হ্যান্ড ওভার করার পর সে আম্মিনীকে বলে অসুবিধে নেই, সে যেন পুরো টাকা গুগল পে করে দেয়। তো গাড়িতে ওঠার পর থেকেই দেখা যায় আম্মিনী ভদ্রমহিলার ব্যবহার খুবই অমায়িক। তিনি জর্জকে ক্যারিয়ার নিয়ে কিছু টিপস দেন। এখান থেকে জানা যায় যে জর্জ দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার চিন্তা করছে। এরপরে জর্জ তাদের বাসায় ড্রপ করে দেয়। কিন্তু এত শপিং ব্যাগের বোঝা সামলাতে গিয়ে আম্মিনী কেকের কথা ভুলে যায়। জর্জ তাদেরকে বাসায় ড্রপ করে আসার পর তার গার্লফ্রেন্ড রিয়ার ফোন আসে। তো এরপর জর্জ রিয়াকে তার বাসায় ড্রপ করে দেয়। কিন্তু তখনই রিয়ার বাবা তাদের একসাথে দেখে ফেলে। আসলে রিয়ার বাবা জর্জকে তেমন একটা পছন্দ করতো না। তো যাই হোক, শেষ পর্যন্ত জর্জ সেখান থেকে চলে আসে। এরপরে জর্জ চলে যায় ফ্রান্সিসের বাড়িতে। সেখানে তার এক বান্ধবী কিরান মদের বোতল নিয়ে অপেক্ষা করছিল।
যেহেতু ফ্রান্সিস আজকে গোয়ায় চলে যাবে, তাই ফ্রান্সিসের ফাঁকা বাসায় তারা আজ পার্টি করবে। এদিকে মিনিস্টার রাজানের বাসায় বালু নামের একজন লোক আসে। রাজান যে পার্টির হয়ে কাজ করে সেটা মূলত বালুর বাবার নিজ হাতে গড়া দল। তো রাজান বালুর কাছে এসে বলে আজকের রাতটাই তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ রাত, এরপর কাল তাকে অ্যারেস্ট করার পর সব শেষ হয়ে যাবে। এটা শুনে বালু বেশ চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে রাজানের এই বিপদ থেকে কিভাবে তাকে বের করে আনা যায়। রাজান সেখান থেকে চলে যাওয়ার পর রাজানের পিএস জামিল তাকে একটা প্রস্তাব দেয় যে ঘরে থাকা 18 কেজি সোনা ট্রিসরে পৌঁছে দিতে হবে, তাহলে এনআইএ বাড়িতে কোনো সোনা খুঁজে পাবে না এবং রাজানের গ্রেপ্তার হওয়ারও কোনো চান্স থাকবে না। বালু কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে কাজটা করতে সম্মত হয়। এদিকে গাড়ির ভেতর থেকে কিরণ প্রিয়ার সেই বার্থডে কেকটা পায়। রুমে নিয়ে এসে সে প্রথমে ওই কেকটার উপরে হামলে পড়ে। এরপরে সেখান থেকে প্রিয়া নামের পি লেটারের ক্রিমটুকু আঙ্গুল দিয়ে মুছে চেটেপুটে খেয়ে ফেলে। এটা দেখে জর্জ বলে ওই ভদ্রমহিলা তার কেকটা গাড়িতে ভুলে রেখে গেছে। কিন্তু এই মুহূর্তে জর্জ বেশ মজার একটা বিষয় আবিষ্কার করে, আর সেটা হলো প্রিয়ার পি মুছে ফেলার পর সেটা হয়ে গিয়েছে রিয়া, অর্থাৎ এখন কেকের উপরে লেখা আছে হ্যাপি বার্থডে রিয়া। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রিয়ারও আগামীকাল জন্মদিন। রিয়াকে এই কেকটা উপহার দিয়ে যদি চমকে দেওয়া যায় তাহলে কেমন হয়? প্ল্যান মাফিক সে রিয়ার বাসার সাথে লাগানো গাছ দিয়ে সোজা রিয়ার রুমের ব্যালকনিতে পৌঁছে যায়। এরপরে রিয়াকে হোয়াটসঅ্যাপে কেকের ছবি পাঠিয়ে তার নামে চালিয়ে দেয় আর রিয়াকে রুমের দরজা খুলতে বলে। এক পর্যায়ে জর্জ রিয়াকে তাদের ড্রিম নাইট ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেয়। রিয়াও রাজি হয়ে যায়। তারপর তারা দুজন নাইট ড্রাইভের জন্য বের হয়। রিয়া আজ নিজে থেকে গাড়ি ড্রাইভ করছিল। খানিক পথ যাওয়ার পরে তারা একটি পুলিশ চেকপোস্টের সামনে এসে গাড়ি থামায়। মাঝরাতে এমন পুলিশ চেকপোস্ট দেখে দুজন বেশ বিরক্ত হয়ে যায়। তখন তাদের কাছে পুলিশ কনস্টেবল আসে আর বলে ডকুমেন্টস নিয়ে যেন তারা পুলিশ অফিসারের কাছে গিয়ে চেক করিয়ে আনে। তো এরকম পরিস্থিতিতে রিয়া মেজাজ হারায় আর বলে ফেলে যে কেন অফিসারের পায়ে কি শেকড় গজিয়েছে, এখানে এসে দেখে যেতে পারছে না। এমত অবস্থায় জর্জ রিয়াকে বারবার থামানোর চেষ্টা করলেও সে তার কথা শোনে না। শেষমেশ পুলিশ অফিসার বেনি নিজেই সেখানে যায়। তবে যাই হোক না কেন, পুলিশ অফিসারদের ইনসাল্ট করলে তারা আবার বেশি ইগো দেখানো শুরু করে। তাই বেনি সেখানে গিয়ে তাদের হেনস্থা করতে শুরু করে। প্রথম দেখায় বেনি রিয়াকে চিনে ফেলে যে আরে এ তো টিভি অ্যাঙ্কর। এরপর একের পর এক প্রশ্ন করতে শুরু করে গাড়ি কার, এত রাতে ছেলে বন্ধুর সাথে কোথায় যাওয়া হচ্ছে, দিনের বেলা যাওয়া যায় না। কথাগুলো রিয়াকে বেশ হার্ট করে। তাই সেও পাল্টা জবাব দেয় যে দেশের কোন আইনে আছে যে রাতে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে কোথাও যেতে পারবে না। একথা শুনে বেনি আরও রেগে যায়। তাই আরও বেশি পরিমাণে হেনস্থা করতে তাদের গাড়ির ট্যাক্স পেপার দেখাতে বলে। কিন্তু রিয়া আইন দেখিয়ে বলে যে এমন লাইটওয়েট ভেহিকলের জন্য কোনো ট্যাক্স পেপার দেখানোর দরকার পড়ে না, সে শুধুই তাদের হেনস্থা করছে। এদিকে জর্জ বেচারা তার গার্লফ্রেন্ডকে শত চেষ্টা করেও পুলিশের সাথে তর্কে জড়ানো থেকে থামাতে পারছে না। অন্যদিকে উৎসুক জনতা তাদের স্মার্টফোন ব্যবহার করে এসব কিছু রেকর্ড করছে আর রিয়াকে তারা বেশ বাহাবা দিচ্ছে। তাই পরিস্থিতি বিবেচনায় বেনিও আর কথা না বাড়িয়ে তাদের ছেড়ে দেয়। জর্জ বেশ রেগে আছে রিয়ার ওপরে যে কেন সে জর্জকে ইগনোর করে পুলিশের সাথে তর্কে জড়াতে গেল। রিয়াও পাল্টা জবাব দেয়। এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গাড়ি এক লোকের সাথে অ্যাক্সিডেন্ট করে। গাড়ি থেকে বের হয়ে তারা দেখে যে ওই লোকের পুরো শরীর রক্ত দিয়ে মেখে আছে। আর বলাই বাহুল্য সে আর কেউ নয়, রাজানের লোক বালু। শুরুতে তারা ভেবেছিল যে বালু মরে গেছে, কিন্তু খানিক বাদে নড়াচড়া দেখে বোঝা গেল যে না, জ্ঞান অন্তত এখনো রয়েছে। তাই আর দেরি না করে তারা তাকে গাড়িতে তোলে। আর হ্যাঁ, গাড়িতে ওঠার সময় জর্জ বালুর সাথে থাকা ব্যাগটাও সাথে নেয়। জর্জ ফ্রান্সিসকে ফোন দিয়ে সব জানায়। ফ্রান্সিস তাদেরকে একটা লোকাল হাসপাতালে নিয়ে যেতে বলে। হাসপাতালে ডক্টর ফ্রান্সিসের এক বন্ধু, তাই সে হাসপাতালে সবকিছু ম্যানেজ করে নেবে। হসপিটালের ফ্রান্সিসের বন্ধু ডক্টর ফিরোজ তাদেরকে জানায় যেহেতু এটা অ্যাক্সিডেন্ট কেস, তাই প্রসিডিউরের জন্য পুলিশকে ইনফর্ম করতে হবে। খানিক বাদে সেখানে পুলিশ আসে। এখানে সবচেয়ে বড় টুইস্ট হলো এই কেসটা ইনভেস্টিগেট করতে যে পুলিশ অফিসার সেখানে যায় তিনি আর কেউ নন, বরং অফিসার বেনি, যার সাথে একটু আগে রিয়ার তুমুল তর্কাতর্কি হয়েছে। এখন সেখানে রিয়া আর জর্জকে একসঙ্গে দেখে অফিসার বেনির তো মজাই মজা। শিকার অবশেষে ধরা খেয়েছে। রিয়া আর জর্জকে পুলিশ 101টা প্রশ্ন করতে করতে নাজেহাল করে দেয়। তবে একটা জিনিস জর্জ পুলিশের সামনে অস্বীকার করে। জর্জ পুলিশকে জানায় যে যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন গাড়ি সে নিজেই চালাচ্ছিল, সুতরাং খামোখা এই ঘটনায় রিয়াকে জড়ানোর কোনো দরকার নেই। পুলিশ অফিসার ইনসিডেন্ট কোথায় হয়েছে, কিভাবে হয়েছে ইত্যাদি জানতে চায়।
এবং এক কনস্টেবলকে বলে সে যেন ভালো করে প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ চেক করে, বিশেষ করে ওই মুহূর্তে গাড়িকে চালাচ্ছিল এটা যেন খুঁজে বের করে। এরপরে বেনি অপারেশন থিয়েটারে যায় বালুর অবস্থা পর্যবেক্ষণ করতে। খানিক বাদে বেনি অপারেশন থিয়েটার থেকে বাইরে চলে আসে। তো তখন জর্জ বেনির কাছে জানতে চায় যে ডাক্তার কি বললেন, সবকিছু ঠিক আছে তো? তখন বেনি জর্জকে সোজাসাপটা প্রশ্ন করে যে সে এই ছেলেকে আগে থেকে চিনে কিনা। জর্জ বলে না, চেনার তো প্রশ্নই ওঠে না। তো এখন কি তারা যেতে পারে? যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট কেস আর গাড়িও সে চালাচ্ছিল, কাজে এখানে রিয়াকে অ্যাটলিস্ট ইনভলভ করা ঠিক হবে না। বাট এই কথা শুনে পুলিশ অফিসার বলে যে তোমাকে কে বললো এটা একটা অ্যাক্সিডেন্ট কেস? ভিকটিমের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখন যদি ভিকটিমের কিছু হয়ে যায় তাহলে সোজা তোমাদের নামে অ্যাটেম্পট টু মার্ডারের কেস লেগে যাবে। এই কথা বলে পুলিশ অফিসার বেনি বেরিয়ে যায়। এরই মধ্যে মিনিস্টার রাজানের কাছে খবর পৌঁছে গিয়েছে যে চোরাই সোনা বালুর মাধ্যমে সঠিক ডেস্টিনেশনে পৌঁছায়নি, বরং পথিমধ্যে একজন ছেলে আর একজন মেয়ে মিলে বালু এবং সোনাভর্তি ব্যাগ দুটোই উঠিয়ে নিয়ে চলে গেছে। পুলিশ অফিসার চাকো রাজনকে জানায় ওই দুজন ছেলে মেয়ে আপাতত সিআই বেনির কাস্টাডিতে রয়েছে আর বালুকেও তারা শহরের এক হাসপাতালে ভর্তি করিয়ে রেখেছে। তবে চিন্তার বিষয় এই যে ওই দুজন ছেলেমেয়ের মধ্যে একজন নিউজ অ্যাঙ্কর রিয়া রায়, যে কিনা এর আগে সোনা পাচারের বিষয়টি মিডিয়াতে লিক করেছিল। এখন এটা শুনে তো রাজানের চোখের ঘুম হারাম হয়ে যায়। তাই এবার রাজন একটা মাস্টার প্ল্যান আঁটে। সে চিন্তা করে যে কেমন হয় যদি জার্নালিস্ট রিয়াকে সোনা পাচারের মামলায় ফাঁসিয়ে দেওয়া যায়, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তাই সে অফিসার চাকোকে বলে অফিসার বেনি যেন তাদের দুজনকে গ্রেপ্তার করে সোজা চালান করে দেয়। এদিকে রিয়া বেশ ভেঙে পড়েছে এবং সে কান্নাকাটি করছে। এরপর ডক্টর তাদের সঙ্গে দেখা করে এবং বলে যে পেশেন্ট এখন মোটামুটি আশঙ্কামুক্ত এবং তার শরীরে গাড়ির সাথে ধাক্কা লেগেছে এমন কোনো সিমটম পাওয়া যায়নি। তাই এইটুকু অন্তত ক্লিয়ার যে গাড়ি অ্যাক্সিডেন্টে সে বেহুশ হয়নি, বরং তার শরীরে বেশ কিছু ছুরির আঘাত পাওয়া গিয়েছে। আঘাতগুলো অতটা গুরুতর না হলেও ব্লিডিং হয়েছে প্রচণ্ড। এই কথা শুনে দুজনে হাঁপ ছেড়ে বাঁচে যে অন্তত তাদের গাড়ির সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তারপর সেখানে পুলিশ অফিসার বেনি আসে। তারা দুজন বেনিকে গিয়ে বলে একটু আগে আমাদের ডাক্তারের সাথে কথা হয়েছে এবং ডাক্তার আমাদেরকে জানিয়েছে যে আমাদের গাড়ির সাথে রোগীর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এই বলে তারা দুজন হসপিটাল থেকে যাওয়ার অনুমতি চায়। কিন্তু বেনি বলে তোমরা কি বুঝতে পারোনি একটু আগে তোমাদেরকে কি বলা হলো? আর এই কেসের অফিসার ইনচার্জ আমি নাকি ডাক্তার? এখন এই কথা শুনে রিয়া আবার মেজাজ হারায় আর বেনির সাথে তর্কাতর্কি শুরু করে দেয়। সে জানতে চায় এখানে তাদের দোষটা কোথায়? তারা একজন মুমূর্ষ রোগীকে হসপিটালে নিয়ে এসেছে, এটা কি তাদের দোষ? পুলিশের এই ধরনের ব্যবহারের জন্যই আমজনতা কোনো ভালো কাজে নিজেকে ইনভলভ করতেও এখন ভয় পায়। তো এই কথা শুনে অফিসার বেনিও কোনো ছাড় দেয় না, উল্টো কনস্টেবলকে বলে যে তাদের গাড়ি ইনভেস্টিগেশনের জন্য থানায় পাঠাতে। তো কনস্টেবল তাদের দুজনকে বলে গাড়ির মধ্যে যদি তাদের নিজেদের কোনো জিনিস থেকে থাকে তবে সেগুলো যেন বের করে আনে, কারণ একটু পর গাড়ি থানায় পাঠানো হবে। এখন হসপিটালের বাইরে বেরিয়ে জর্জ রিয়াকে বেশ ধমকের স্বরে বলে সে যদি পুলিশের সাথে দ্বিতীয়বার কোনো ঝামেলা জড়ায় তাহলে তার থেকে খারাপ কেউ হবে না। এখনও রিয়া নিজের দোষ স্বীকার করতে নারাজ। সে বলে সে তো কোনো অন্যায় করেনি। তো যাই হোক, এরপরে তারা গাড়ির কাছে যায় এবং গিয়ে শুনতে পায় পেছনের সিটে থাকা একটা ব্যাগে ফোন বাজছে। যখনই তারা ব্যাগটা খুলতে যায় তখনই দেখতে পায় যে ব্যাগের মধ্যে চকচক করছে সোনার বার। এটা দেখে তারা আরেকটা ধাক্কা খায়। ঠিক তখনই পেছন থেকে রাজানের লোক চাকর গাড়ি সেখানে এসে পৌঁছায় এবং অফিসার বেনির সাথে দেখা করে। বেনি তাকে সবকিছু ইনফর্ম করে। তখন রিয়াকে দেখিয়ে চাকো জানতে চায় যে কোনোভাবে এই ইনসিডেন্টে নিউজ জার্নালিস্ট রিয়া ইনভলভ কিনা। বেনি জানায় দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে সে তাদের গাড়ির সামনে এসে পড়ে এবং এরপর তারাই তাকে হাসপাতালে নিয়ে এসেছে এবং তাদের মেজর কোনো অফেন্স নেই। এরপর অফিসার চাকো বেনিকে জানায় যে এনআইএ থেকে একটা খুবই ক্রুশিয়াল ইনফরমেশন রয়েছে তার হাতে, সে কারণে এখন তাদের গাড়িটা আবারও চেক করতে হবে। একথা বলে তারা গাড়ির দিকে এগোতে থাকে। জর্জ আর রিয়া কিছুটা ভয় পেয়ে যায়। মূলত চাকর উদ্দেশ্যই হলো যে কোনো মূল্যে রিয়াকে এই কেসের ভেতরে ফাঁসানো। তো তারা তাদের কাছে পৌঁছে বলে একটু ফর্মালিটি মেনটেনের জন্য গাড়িটা আবারও চেক করতে হবে। তো এরপর পুলিশ মিলে তাদের গাড়ি সার্চ করা শুরু করে দেয়। অনেকক্ষণ ধরে খোঁজার পরেও কিছুই পায় না। শেষমেশ অফিসার চাকো নিজেই হাত লাগায় এবং সে রিয়ার জন্য এনে রাখা কেকটা খুঁজে পায়। তো কেকের ব্যাপারে জানতে চাইলে জর্জ বলে আজকে রিয়ার বার্থডে উপলক্ষে সে কেকটা এনে রেখেছিল। তো এরপরে অফিসার চাকো রিয়াকে উইশ করে। পাশে থেকে অফিসার বেনি রিয়াকে বলে যে এই বার্থডে তো ম্যাডাম চিরজীবন মনে রাখবেন। তো এরপর যখন পুরো গাড়ি সার্চ করে কিছুই পাওয়া যায় না তখন চাকো সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময়ে কনস্টেবলকে বলে যেন অনতিবিলম্বে গাড়িটি পুলিশ কাস্টাডিতে নিয়ে যায়। যখনই গাড়িটা সেখান থেকে সরানো হয় ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পাই যে ব্যাগটি এতক্ষণ গাড়ির নিচে ছিল। এদিকে দুই পুলিশ অফিসার হসপিটালের দিকে চলে যাচ্ছিল।
তাই তারা বিষয়টি নোটিস করে না। ঠিক ওই মুহূর্তেই ফ্রান্সিসের গাড়ি ঠিক ওই ব্যাগের উপরে এসে ল্যান্ড করে। তাই পেছনে ঘুরলেও চাকো বা বেনি কেউই ওই ব্যাগটি দেখতে পায় না। ফ্রান্সিস এসে সবকিছু ঠিকঠাক আছে কিনা জানতে চায়। জর্জ বলে সবকিছু মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই পুলিশ অফিসার তাদেরকে খুবই বিরক্ত করছে। একথা শুনে ফ্রান্সিস বলে, আরে এটা সামাল দেওয়া তো আমার বা হাতের খেল। এই বলে সে অফিসার বেনির কাছে যায় এবং তাকে ল অ্যান্ড অর্ডার বোঝাতে শুরু করে। আর এতে অফিসার বেনি আবারও বিরক্ত হয়ে যায় এবং ফ্রান্সিসকেও বলে যে তাদের দুজনের সাথে তাকেও সেখানে থাকতে হবে। এখন এটা শুনে তো ফ্রান্সিসের অবস্থা টাইট হয়ে যায়, কারণ আজই অফিস ট্যুরে তার গোয়া যাওয়ার কথা। তো যখনই ফ্রান্সিস পেছনে ঘুরে তখন সে গাড়ির পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে আর জজকে বলে, একে তো গাড়ি ঠিকমতো চালাতে পারো না, উল্টো জিনিসপত্র রাস্তায় ফেলে রাখো। ব্যাগ ভারী হওয়া সত্ত্বেও সেটাকে কোনো রকম গাড়ির ট্রাঙ্কে রাখে ফ্রান্সিস। এতক্ষণে সবাই সবকিছু বুঝে গেছে। ফ্রান্সিস আর কিরানের তো একদম হুঁশ উড়ে গেছে, তারা নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। এদিকে রিয়া বলে, ব্যাগটা পুলিশের কাছে দিয়ে নিজেরা অন্তত এইসব ঝামেলা থেকে বের হয়ে যায়। কিন্তু ফ্রান্সিস বলে তার কি দরকার, এটা বেচে যে মালকড়ি হবে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে সুন্দর মতন আরামে বাকিটা জীবন কাটিয়ে দিলেই তো পারি। এরপর ব্যাগের ভেতর থেকে একটা ফোন বেজে ওঠে আর জর্জ সেই ফোনটা হাতে নিয়ে পুরো শকড হয়ে যায়। বুঝে যায় ভিকটিম আর কেউই নয়, বরং আম্মিনী নামে সেই ভদ্রমহিলার স্বামী। এদিকে চাকর এখনো মাথায় ঢুকছে না যে পুরো গাড়ি সার্চ করার পরেও তাদের কাছে কিছু পাওয়া গেল না কেন। সে বেনিকে আবারও জিজ্ঞেস করে, ওরা আমাদের থেকে কোনো কিছু লুকাচ্ছে না তো? এরই মাঝে এক কনস্টেবল এসে খবর দিয়ে যায় যে জর্জ, রিয়া আর ফ্রান্সিসের কোনো হদিস পাওয়া যাচ্ছে না, নির্ঘাত পালিয়েছে। এটা শুনে চাকর মাথা নষ্ট হয়ে যায়, হন্তদন্ত হয়ে পুলিশদের খুঁজতে বলে আর বারবার বেনিকে ব্লেম করে কিভাবে তাদের হাতের তল থেকে পিচ্ছি ছোকরার দল এভাবে পালিয়ে যায়। আসলে তারা সবাই মিলে বালু অর্থাৎ আম্মিনীর বাসায় গিয়েছিল। আম্মিনী ভাবে যে তারা তাকে পিয়ার বার্থডে স্পেশাল কেক দিতে এসেছে, যেটা সে ভুলে গাড়িতে ফেলে এসেছিল। ঘরে ঢুকে রিয়ার চোখ পড়ে বালুর সাথে রাজানের তোলা একটা ছবিতে। রিয়া তাৎক্ষণিক জানতে চায় যে মিনিস্টার রাজানের সাথে বালুর কি সম্পর্ক। আম্মিনী জানায় বালু রাজানের পার্সোনাল স্টাফ। এরপর সবাই আম্মিনীকে বালুর হসপিটালে অ্যাডমিট থাকার ব্যাপারে জানায়। সব শুনে আম্মিনী তাদের সাথে হসপিটালে চলে আসে এবং হসপিটালে জর্জ আর ফ্রান্সিসকে দেখা মাত্র অফিসার বেনি তাদের ধরে ফেলে আর জানতে চায় যে এতক্ষণ তারা কোথায় ছিল। পেছন থেকে আম্মিনী আর রিয়াকে আসতে দেখে জর্জ বেনিকে বলে, স্যার এই হলো পেশেন্টের পরিবার। এখন বেনির সন্দেহ আরো গাঢ় হয়। সে জর্জের কাছে জানতে চায় কি ব্যাপার, এর খোঁজ কই থেকে পেলি? তো জর্জ বলে, পেশেন্টের ফোনটা আমার কাছে ছিল, বলতে ভুলে গিয়েছিলাম, আর ওই মহিলাকে আমি আজ রাতেই উবারে করে ড্রপ করে এসেছি তার বাসায়। তো পেশেন্টের ফোন থেকেই তার হদিস পেলাম। এখন বেনির কাছে বিষয়টা আরো সাসপেক্টিভ লাগে এবং সে কনস্টেবলকে তাদের উপর নজরদারি বাড়াতে বলে। তো এরপর রিয়া আম্মিনীর কাছ থেকে রাজান এবং বালুর মধ্যকার সম্পর্ক নিয়ে বিস্তারিত জানতে পারে। আম্মিনী জানায় যে বালুর বাবা এবং রাজান একসাথে মিলে তাদের নতুন রাজনৈতিক দল বানিয়েছিল, কিন্তু অনেক ছোট বয়সে বালুর বাবা মারা যায়, যার ফলে রাজান তাকে পিতৃস্নেহে বড় করতে থাকে। এদিকে অফিসার বেনি সিগারেট খেতে বাইরে আসে আর সেখানে এসে তিনি হসপিটালে সিসিটিভি ক্যামেরা লক্ষ্য করে। ব্যাস, তারপর আর কি। এই কনফিউশনের বেড়াজাল থেকে বের হতে বেনি চলে যায় সিসিটিভি রুমে। বেনি দেখে কিভাবে জর্জ পা দিয়ে ঠেলে সোনাভর্তি ব্যাগ গাড়ির নিচে চালান করে দেয়। তো হাতে এখন স্ট্রং এভিডেন্স থাকার কারণে বেনি সোজা চলে যায় 3 মাতাব্বরের কাছে এবং তাদেরকে টেনে হিস্ট্রে বেনি নিয়ে যায় গাড়ির কাছে। ফ্রান্সিসকে দিয়ে গাড়ির ট্রাঙ্ক খোলানো হয় আর সেখান থেকে বেরিয়ে আসে ব্যাগ। বাট টুইস্ট হলো ব্যাগের মধ্যে কোনো সোনাই ছিল না, সব আগেই জর্জ কাপড় চোপড় দিয়ে রিপ্লেস করে দিয়েছিল। এখন এটা দেখে বেনির মাথা আরো খারাপ হয়ে যায়, তাই সে এবার 3 জনকে সোজা থানায় নিয়ে আসে এবং সেখানে বেনি 3 জনকে বলে, দেখ ভাই, এখনো সময় আছে, সত্যি যেটা সেটা স্বীকার করে নেয়, তবে অন্তত তোদের বাঁচানো যাবে। কিন্তু তখনও কেউ সত্যিটা নিয়ে মুখ খুলছে না। তো শেষমেশ বেনি তাদের সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেয় আর বলে, 18 বছর ধরে সার্ভিসে আছি, আর তোরা কি আমাকে ছাগল পেয়েছিস? ব্যাগের ভেতরে হ্যাভি কিছু ছিল, এটা চোখের দেখায় বোঝা যাচ্ছে। আর এরই মধ্যে বেনির ফোনে ডাক্তারের ফোন আসে। ডাক্তার তাকে জানায় বালুর হুঁশ ফিরেছে, তাই এখন সে চাইলে ইনকোয়ারির জন্য হসপিটালে আসতে পারে। তো এরপরে বেনি তাদেরকে ওয়ার্নিং দিয়ে যায় যে আমি আসার পর যেন সত্যি ঘটনা শুনতে পাই, না হলে সবাইকে জেলে ঢুকিয়ে দেব। এদিকে চাকো রাজনকে জানায় যে
পুরো গাড়ি তল্লাশি করার পরেও তাদের ব্যাগে কিছু পাওয়া যায়নি। তখন পাশে দাঁড়িয়ে থাকা এক চেলা জানায় যে আমি নিজের চোখে দেখেছি তাদের দুজনকে ব্যাগ সরাতে। রাজনের আর বুঝতে বাকি থাকে না যে জার্নালিস্ট রিয়া এবং তার বন্ধুরা মিলে ব্যাগের সোনা সরিয়েছে। তাই রাজান এবার তার মাস্টার প্ল্যান চালে। সে তার লোকদের দিয়ে আরও 2 বার সোনা ম্যানেজ করিয়ে কৌশলে সেটা বালুর ব্যাগে ঢোকানোর ব্যবস্থা করে, আর তার অ্যাসিস্ট্যান্ট জামিলকে হসপিটালে গিয়ে বালু যেন মুখ না খুলে সেই দিকে নজর রাখতে বলে। এদিকে দেখা যায় যে হসপিটালে পৌঁছে বেনি বালুর জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। শুরুর দিকে বালু মিথ্যা কথা বলে যে সে রাজানের একটা ইম্পর্টেন্ট ফাইল থ্রিসুরে দিতে গিয়েছিল, সেই সময় তার ওপরে হামলা হয়। কিন্তু বেনি যখন বলে যে ভাই দেখো কেস অনেক দূর চলে গেছে, তেনা পেঁচিয়ে লাভ নেই, তোমার ব্যাগ আমার কাস্টাডিতে, তাই যেটা সত্যি সেটা বলো। উপায়ন্ত না দেখে বেনি সব সত্যি কথা বলতে শুরু করে। তো ঘটনা হলো বালু মূলত রাজানের কথা মতো ব্যাগ নিয়ে থ্রিসুরে যাচ্ছিল। ঠিক সেই সময় বালুর ফোনে রাজানেরই এক লোকের ফোন আসে। তবে সে ঠিক রাজানের টিপিক্যাল পাচাটা চামচা ছিল না, বরঞ্চ সে বালুকে জানায় বালুর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, কেননা রাজান বালুকে ফাঁসাতে চায়। সোনাবর্তী ব্যাগ সহ রাজানি বালুকে এনআইএ এর হাতে ধরিয়ে দেবে। মাঝখান থেকে রাজান সেফ এক্সিট পাবে। এখন এই কথা রাজান কিছুতেই মেনে নিতে পারছে না, কারণ যে মানুষটা ছোটবেলা থেকে তাকে পেলে পুষে বড় করেছে সেই তার ইমানদারির এমন পরিণাম দেবে। জবাবে রাজানের লোক বলে যে দেখো ভাই, পলিটিক্স জিনিসটাই এমন, এখানে পলিটিশিয়ানরা নিজেদের বাঁচানোর জন্য অন্যকেও মারতে ভয় পায় না। তো এমতো অবস্থায় বালু বলে যে ঠিক আছে, এই ব্যাগ না আমি রাজানকে ফেরত দেব, না এই ব্যাগ হাতে কাউকে ধরা দেব, এই ব্যাগ আমি নিয়ে পালাবো। ইমানদারিত্বের বদলতে যদি এই পরিণতি হয় তাহলে বেঈমান হতেই বা দোষ কি। এখন এরই মাঝে বালু গাড়ির মিরর গ্লাসে দেখে দুজন লোক মোটরসাইকেলে পিছু নিয়েছে। তাই বালু আর 7-5 না ভেবে ফোনটা কেটে দেয়। ফোনটা ব্যাগে ভরে গাড়ি নিয়ে দৌড় দেয়, আর পেছন পেছন আসতে থাকে রাজানের লোক। এরপর বালু বেশ গহীন একটা জায়গায় চলে আসে আর গাড়ি থেকে নেমে পালানোর প্ল্যান করে। রাজানের লোকেরাও তার পিছু নেয়। বেশ ঝোপঝাড় ভরা একটা জায়গায় তারা বালুকে ধরে ফেলে আর ধারালো অস্ত্র দিয়ে বালুকে বেশ গুরুতরভাবেই জখম করে। তবে তারপরও বালু সেখান থেকে সোনার ব্যাগ সমেত প্রাণ হাতে নিয়ে দৌড়ায় আর জর্জের গাড়ির সামনে এসে পড়ে যায়। বালুর থেকে অন্তত আধা হাত দূরে রিয়া গাড়ি ব্রেক করে, তাই গাড়ির দ্বারা বালুর অ্যাক্সিডেন্টের প্রশ্নই আসে না। তো এসব জবানবন্দি বেনি ফোনে ভিডিও করে নেয়। এরপর থানায় ফেরার সময় ডাক্তারকে জানিয়ে দেয় যে এটা খুবই হাই প্রোফাইল কেস, তাই কোনো মতে যেন বালুর জ্ঞান ফেরার কথা জানাজানি না হয়। আর এইদিকে পুলিশ স্টেশনে তো পুরাই অন্য লেভেলের নাটক চলছে, মানে চাকো জর্জকে ধরে বেদম মার দিচ্ছে। বয়ফ্রেন্ডকে মার খেতে দেখে রিয়া বলে স্যার আপনি এভাবে ওকে মারতে পারেন না। এটা শুনে চাকো উল্টো রিয়াকেই ধমকাতে থাকে আর বলে এখন তোদের থেকে শিখতে হবে আমি কি করব কি করব না। এরই মাঝে বেনি সেখানে চলে আসে। সে হন্তদন্ত হয়ে চাকোকে থামায় এবং বলে আপনি আমার সিনিয়র অফিসার হলেও থানায় আপাতত আমি ইন্সপেক্টর, কাজেই যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তবে এর দায়ভার আমাকেই নিতে হবে। তো এটা শুনে চাকো শান্ত হয়ে যায় ঠিকই, কিন্তু বলে যাদের জন্য যার এত দরদ উতলে উঠেছে তারা যে ভয়ঙ্কর মাপের স্মাগলার সেটা তো আর সে জানে না। এরপর চাকো বেনিকে ওই ব্যাগের মধ্য থেকে 2টো সোনার বার বের করে দেখায়, কিন্তু দেখাইলেই হলো নাকি, বেনি তো আসল কাহিনী জেনেই এসেছে। বাট এখানে আরেকটা টুইস্ট আনলক হয়ে যায়। চাকোর মুখ থেকে জানা যায় যে জর্জের নামে তার স্কুল টিচারকে খুন করে 7 বছর জেল খাটার রেকর্ড পুলিশের কাছে রয়েছে। তো 7 বছরে জেল খাটা খুনির কার্যকলাপ যে খুব একটা ভালো কিছু হবে সেটাও কি সম্ভব? সাথে চাকো বেনিকে এনআইএর ভয় দেখিয়ে বলে এখানে এনআইএর ইনভলভমেন্ট রয়েছে, কাজেই তাদের বাঁচাতে গেলে বেনি নিজেও ফেসে যেতে পারে। তো এসব ভয়ভীতি দেখিয়ে চাকো বাইরে চলে আসে। একটা সিগারেট ধরিয়ে রাজানকে ফোন দিয়ে আপডেট জানায় এবং বলে সবকিছু সেট করে ফেলেছে, টেনশনের কিছুই নেই। কিন্তু পুলিশ অফিসার বেনি আবার একটু বেশি ইমানদার, তাই তাকে নিয়ে একটু ভয়ের কারণ আছে। তো এটা শুনে রাজান বলে বেনিকে সেট করার জন্য সে পুলিশ কমিশনারকে ইনফর্ম করে দিয়েছে, সেই বেনির মাথা ঠান্ডা করে দেবে। যাই হোক, পুলিশ স্টেশনের ভেতরে বেনি কাজ করছিল। এ সময় পুলিশ কমিশনারের ফোন আসে। ফোনে সে বেনিকে এই স্মাগলার কেসের ডিটেলস নিয়ে 30 মিনিটের মধ্যে তার বাসায় যেতে বলে। কিন্তু বেনির মাথায় অন্য কিছু কাজ করছিল। সৎ পুলিশ অফিসার হওয়ার কারণে বেনি চায় না রাজানের চক্রান্তে নিরপরাধ কেউ ফেসে যাক। একটু পরে চাকো বেনির রুমে যাওয়ার পরে বলে এরা এভাবে কিছুই স্বীকার করবে না, তাই ভালো হয় যদি তুমি এদেরকে অ্যারেস্ট করে লকআপে দিয়ে দাও। এখন বেনি চাকোকে অবাক করে দিয়ে বলে যে স্যার এরা তো সব স্বীকার করে নিয়েছে। তো এটা শুনে চাকো বেশ অবাক হয় আর তারপর জর্জ সবকিছু খোলাসা করতে শুরু করে। সে চাকোকে বলে স্যার আপনিই বলুন
এক উবার চালিয়ে আর কয় টাকা রোজগার করা যায়, তাই উপরি ধান্দার জন্য স্মাগলারি করি, কিন্তু আজ ভাগ্য সাথে ছিল না, এই জন্য বেনি স্যারের কাছে কট খেয়ে গেলাম। এটা শুনে চাকুর মাথা আরো গরম হয়ে যায়। সে বেনিকে বলে, যত তাড়াতাড়ি পারো এদের একটা ব্যবস্থা করে ফেলো, কেস সাবমিট করে দাও। বেনি বলে, স্যার কেস তো সাবমিট করাই যায়, কিন্তু এই পুরো প্রসেসটার সাথে মিনিস্টার রাজনও ইনভলভ হয়ে গেছে। মানে এরা যে স্টেটমেন্ট দিয়েছে তাতে নিজেরা তো ফেসে গিয়েছে, সাথে রাজানকেও ফাঁসিয়েছে। জর্জও একই কথা বলে, জেলে যখন যেতেই হবে তখন আর একা গিয়ে কি করব স্যার, মিনিস্টারকে আগামীকাল সাথে নিয়ে জেলে যাব। এসব ঘটনায় তো চাকর মাথায় হাত। সে তার বস রাজানকে ফোন করে সব জানায়। এরপর রাজান ফোনে জর্জের সাথে কথা বলে। রাজান জর্জকে বলে, ভাই তোরা চাসটা কি? জর্জ বলে, স্যার ভালো করেই তো জানেন আমাদের কি চাই, আর তার থেকে বড় কথা আপনার অ্যাসিস্ট্যান্ট বালুর সব সোনা কিন্তু আমাদের হাতেই আছে, কাজে 1 গ্রাম সোনা কম বেশি না করে পুরোটা আপনার হাতে ফিরিয়ে দেব যদি আমাদের সাথে ডিলে আসতে পারেন। তো এটা শুনে রাজান বলে, আচ্ছা ঠিক আছে বাবারা, যা চাস তাই হবে, আর কোথায় সোনা নিয়ে আসতে হবে সেটাও জানিয়ে দেবো তোদের। তো এটা বলে জর্জ ফোন কেটে দেয়। আর এদিকে জর্জের অ্যাটিটিউড দেখে চাকো ফুলে বোম হয়ে যায়। সে জর্জের কলার চেপে ধরে বালুর সোনার খোঁজ চায়, কিন্তু জর্জ আবার পাল্টা অ্যাগ্রেশন দেখিয়ে বলে, ডিল আমার আর রাজানের মধ্যে হচ্ছে, তুই আবার কোন থার্ড পার্টি? এরপরে বেনি পুলিশ কমিশনার বাসায় যায়। বেনি পুলিশ কমিশনারকে সিসিটিভি ফুটেজ দেখাতে থাকে। তখন কমিশনার বেনি ল্যাপটপের সকল সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয়, আর সাথে এটাও জানিয়ে দেয় বেনি যেন এই কেস থেকে নিজেকে সরিয়ে নেয়। কিন্তু বেনি বলে জর্জ রিয়াদের বিনা অপরাধে সে ফেসে যেতে দিবে না। এই বলে বেনি কমিশনারের সাথে বেশ পাঙ্গা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তো তখনই কমিশনারের কাছে রাজানের ফোন আসে। রাজান তাকে জানায় হসপিটালে বালুর শিপমেন্ট নিয়ে ঝামেলা হচ্ছে, সে যেন দ্রুত সেটা ঠিক করে ফেলে। রাজানের কথা মতো কমিশনার সেখানে গিয়ে দেখে হসপিটালে ডক্টর আর বেনির কনস্টেবল কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তখন কমিশনার সেখানে যায় আর ক্ষমতার বল দেখিয়ে আইসিইউতে ঢুকে পড়ে, কিন্তু গিয়ে দেখে যে বালু সেখানে মিসিং। এদিকে জর্জ হসপিটালের পেছনের এক্সিট ডোর দিয়ে বালুকে বের করে নিয়ে এসেছে। এরপর কিরণ সেখানে গাড়ি ফেরালে জর্জ বালুকে গাড়িতে উঠিয়ে নেয়। বালু জর্জকে বলে, আজ আমার জন্য তোমাদের খামোকা ফেসে যেতে হচ্ছে। খানিক বাদে জর্জের ফোনে রাজানের ফোন আসে, আর রাজান জানায় বেশি চালাকি করতে গিয়ে জর্জ ধরা খেয়ে গিয়েছে, কেননা তার গার্লফ্রেন্ড এখন রাজানের জিম্মায়। তাই নিজের ভালো চাইলে ভদ্র ছেলের মতো সোনা আর বালুকে যেন তার হাতে হ্যান্ড ওভার করে দেয়। তো অজ্ঞতা কি আর করার, জর্জ রাজি হয়ে যায়। কিন্তু তার আগে জর্জ আম্মিনীর ফোনের লাইভ ট্র্যাকার অন করে রাখে, যেন আম্মিনী আর বালুকে নিয়ে রাজানের গুন্ডারা কোথায় যাচ্ছে সেটা লাইভ ট্র্যাক করতে পারে। খানিক বাদে সেখানে রাজানের লোকেরা চলে আসে। বালু আর আম্মিনী তাদের গাড়িতে উঠে যায়, সাথে সোনাও তাদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সোনা চেক করে নেওয়ার আগেই সেখানে বেনির গাড়ি চলে আসে। পুলিশের গাড়ির সাইরেন শুনে তারা কোনো রকম সোনা গাড়িতে ভরেই সেখান থেকে সোজা ডেরার দিকে রওনা দেয়। এরপরে সেখানে বেনি চলে আসে, জর্জকে বলে তার গাড়িতে চড়ে বসতে, যেন ওদেরকে ট্র্যাক করা যায়। কিন্তু জর্জ বলে এখনই ওদের পিছু পিছু গেলে রাজান রিয়ার ভালো মন্দ কিছু একটা করে ফেলতে পারে, তাই যেহেতু ওদের গাড়ির লাইভ লোকেশন ট্র্যাকিং এর বন্দোবস্ত রয়েছে, সুতরাং খানিক পরে তাদের পিছু করলে সন্দেহের কোনো সুযোগ থাকবে না। যাই হোক, রাজান রিয়াকে তার আস্তানায় আটকে রেখেছিল। একটু পরে রিয়া রাজানকে বলে আগামীকাল রাজানের কপালে জেলের ভাতই জুটবে, কথাটা যেন সে মিলিয়ে নেয়। খানিক বাদে সেখানে রাজানের লোকেরা আসে, সাথে সোনা আর আম্মিনী বালুকেও নিয়ে আসে। এখন রাজার সোনার বার গুনে দেখার সময় খেয়াল করে এখানে 18 কেজির বদলে মাত্র 8 কেজি সোনা রয়েছে, বাকি 10 কেজি মিসিং। তো রাজানের লোকেরা বলে পুলিশ আসার কারণে তারা গোনার সময় পায়নি। এখন বাকি 10 কেজির হদিস পেতে রাজান জর্জকে ফোন করে। জর্জ জানায়, স্যার এত টেনশনের কি আছে, আসছি তো আপনার ডেরায়, 2 মিনিট পরই দেখা হবে। আর সত্যি সত্যি জর্জ আর বেনি পুলিশের গাড়িতে করে কিছুক্ষণ পরেই সেখানে এন্ট্রি নেয়। তখন রিয়া রাজানকে বলতে থাকে, যখন আমার বয়স মাত্র 13 বছর তখন স্কুলের এক টিচার আমাকে অ্যাবিউজ করার কারণে জর্জ তাকে খুন করে। আর এরপর জর্জকে প্রায় 3 দিন ধরে পুলিশ অত্যাচার করে, কিন্তু তাও জর্জ একটিবারের জন্য আমার নাম উচ্চারণ না করে আসল সত্যি গোপন করে, যেন আমার নাম কলঙ্কিত না হয়। তারপর সব দোষ নিজের মাথায় চাপিয়ে জেল খাটে টানা 7 বছর। কাজে যে মানুষটা আমার জন্য এত কিছু সহ্য করেছে, সে সামান্য মিনিস্টার রাজানের মতো বদমাশের হাত থেকে আমাকে ছাড়িয়ে নিতে আসবে না, তা কি করে হয়। এরপরে রাজানের গুন্ডাদের সাথে জর্জ আর বেনির অস্থির লেভেলের এক ফাইট হয়। তো যাই হোক, রাজানের লোকদের হাড্ডিগুড্ডি ভেঙে গুঁড়ো করার পরে অফিসার বেনি আর জর্জ রাজানকে বলে আপনার সে 10 কেজি সোনা গায়েব হয়ে গেছে, ওইটা আর অন্য কোথাও না,
আপনার ঘরেই ফেলে এসেছি, ভাবছেন কিভাবে করলাম? এরপর তারা বলে জর্জের বন্ধু কিরান ডেলিভারি ম্যান সেজে রাজানের বাসায় সোনার বারগুলো পৌঁছে দেয়। আর সেই অর্ডার রিসিভ করে সেই লোক, যে কিনা রাজানের লোক হওয়া সত্ত্বেও বালুকে রাজানের ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়েছিল। আর এদিকে অলরেডি রাজানের বাড়িতে এনআইএ এর লোকও পৌঁছে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এদিকে যে সোনার বার দিয়ে চাকো জর্জ আর রিয়াকে ফাঁসাতে চেয়েছিল, সেই দুটো বারও বেনি কমিশনারের বাসায় রেখে এসেছে, যেন সবাই আইনের হাতে কট খেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রাজানের আস্তানায় 10 থেকে 15টা গাড়ি সমেত মিডিয়া, পুলিশ সব এসে হাজির হয়। এরপরই রাজানকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এখন যেহেতু রিয়া নিজেও মিডিয়ার লোক, তাই সে নিজেও নিজের চ্যানেলের হয়ে রিপোর্ট করতে শুরু করে। আর পরের দিন সেই নিউজ দেশের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে পড়ে। আর এখানেই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাবেন অবশ্যই। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।